আজকে আমি আপনাকে একটা ব্ল্যাক ম্যাজিকের স্টোরি আপনাকে পাঠালাম। আশা করছি ঘটনাটি আপনার ভালো লাগলে পড়ে শোনাবেন। যদিও ঘটনাটি আমি একটা জায়গা থেকে কালেক্ট করেছি, আশা করছি ঘটনাটি আপনার যথেষ্ট ভালো লাগবে। প্রথমে যখন আমি ঘটনাটা শুনি তখন যেমনটা অবাক হয়েছিলাম ঠিক তেমনটাই অনেক বেশি অশ্রু ঝরেছিল আমার চোখ দিয়ে। তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা কতটা ভয়ঙ্কর ছিল এবং একই সাথে কতটা কষ্টদায়ক ছিল। আমি ঘটনা আকারে লিখছি। এটা ঠিক প্রেমের ঘটনা না হলেও প্রেম জাতীয় ঘটনা এটা। জহির আর সীমার কথা বলছি। একই সাথে বুয়েটে পড়াশোনা করত। দুজনেই দুজনাকে মনে মনে প্রচন্ড ভালোবাসলেও কেউ কাকে বলতো না। যাই হোক, একটা সময় তাদের মাঝে উপস্থিত হয় এক তৃতীয় ব্যক্তি। তৃতীয় ব্যক্তিটা আর কেউ নয়, সীমার খালাতো ভাই এনামুল। এনামুল বিদেশ ফেরত যুবক। সীমাকে নিয়ে তার বহু দিনের স্বপ্ন, কিন্তু সীমার মনে তার জন্য একটিও ভালোবাসা ছিল না। এনামুল এসেই সীমাকে বিয়ের প্রস্তাব দিল, কিন্তু সীমা রাজি হলো না। ওদিকে সীমা জহিরকে একই কথা বলার পর জহির বুঝতে পারলো যে সীমা ওকে চায় না। জহির তখন বাংলা লিংকের ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকেছে মাত্র। জহির তাই সীমার মনের চাওয়া বুঝতে পেরে আর দেরি করলো না। ওদের বাসায় বিয়ের প্রপোজাল নিয়ে গেল। ব্যাস, ভালো ভদ্র পাত্র দেখে সীমার বাবা রাজি হয়ে গেলেন। কোনো এক রোজার ঈদের কয়েকদিন পর ওদের বিয়ে হয়ে যায়। এদিকে এনামুল প্রচন্ড রেগে যায়। খালু এমন করলো, সীমাকে আর আমার সাথে বিয়ে দিল না এমন মনোভাবে সে দিনে দিনে হিংস্র হয়ে উঠল। এনামুল সীমাকে অ্যাসিড মারার কথাও চিন্তা করেছিল, যা পরবর্তীতে তার বন্ধুর কাছ থেকে জানা যায়। সীমার সুখের সংসারে আগুন লাগানোর জন্য হাজার চেষ্টা করলেও সে ব্যর্থ হয়। তার মাথায় হঠাৎ ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করার চিন্তা মাথায় এলো, কিন্তু অনেক চেষ্টা করেও সত্যিকারের কালো জাদুকর বা তান্ত্রিক খুঁজে পাচ্ছিলেন না তিনি। তার এক বন্ধু বলল তার মামা টুকটাক সাধনা করে ওসবের। গোপনে সেই মামার সাথে এনামুল দেখা করে সমস্ত ঘটনা খুলে পড়ল। সেই মামার নাম রুবেল মামা। রুবেল জিজ্ঞেস করলো, কোন ধরনের ক্ষতি করতে চাও? এনামুল বলল, যেইভাবে হোক না কেন ওর সংসার যেন আর না টিকে এমন কিছু করতে হবে। রুবেলের ডিমান্ড অনেক, 50,000 টাকা চেয়ে বলল। এনামুল অর্ধেক দিয়ে বলল, আগে কাজ, তারপর বাকি টাকা দেওয়া হবে। রুবেল তান্ত্রিক ওকে পরদিন দেখা করতে বলল আর জানিয়ে দিল যে সে পরদিন যেন ফল নিয়ে আসে। আগের দিনের কথা মতো এনামুল পরদিন সেই ফল আনতে গেল। দেখলো রুবেল তান্ত্রিক কমলা লেবু, আপেল, ডালিম এসব নিয়ে এসেছে। এনামুল এমনটা দেখে রাগ হয়ে জিজ্ঞেস করলো, এসব কি? ফল দিয়ে কি হবে? যত সব ফাজিল লোকজন, দেন টাকা দিয়ে দেন। আমার জানি আপনি নামে তান্ত্রিক, কাজ হবে না আপনাকে দিয়ে। তান্ত্রিক তখন মুচকি একটা হাসি দিয়ে বলল, এত সহজে বিশ্বাস হারালে কি চলবে জনাব? বিদেশে তো সারা জীবন কাটিয়ে এলেন, তাই বলে দেশি মানুষের প্রতি কি বিশ্বাস হারাবেন এভাবে? পকেটে হাত দিয়ে নেয়া টাকা ফেরত দিয়ে বলল, এই নেন আপনার টাকা, সাথে ফলও নেন। যদি আমার জাদুতে কাজ হয় তাহলে যা চেয়েছিলাম তার ডাবল অঙ্ক নিয়ে চলে আসবেন, আর তা না হলে আসবেন না। এনামুল তখন নরম কণ্ঠে জানালো, তা না হয় বুঝলাম, কিন্তু ফল দিয়ে হবেটা কি শুনি? আর কি আছে এই ফলের ভেতরে? এই তো জনাব, এতক্ষণে লাইনে এলেন। তাহলে এই কথাগুলো আগে বললেই ভালো হতো। আসলে কথা হচ্ছে এই ফলের ভেতরে ইনজেকশনের মাধ্যমে কিছু তরল ঢুকিয়ে দেওয়া হয়েছে, গ্লিসারিনের সাথে কিছু গোপন রস, যা বলা যাবে না। এই রস অনেক দূর থেকে আনতে হয়। এটা কোনো এক পশুর কিছু একটা হবে। যাই হোক, এত জেনে আপনার লাভ নেই। আপনি ফলগুলো ওই মেয়ের বাসায় পাঠানোর চেষ্টা করুন। খাওয়ার 1 সপ্তাহের মাথায় খবর পাবেন কি ঝড় বয়ে যাচ্ছে ওদের মধ্যে, অশান্তির ঝড়। সবকিছু শুনে এনামুল একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাসার দিকে পা বাড়ালেন। বাড়ি বসে ও চিন্তা করতে লাগলো কিভাবে ফলগুলো সীমার বাসায় পাঠানো যায়। কি করবে, নিজেই যাবে নাকি অন্য কাউকে পাঠাবে? এমন চিন্তা করতে করতে সিদ্ধান্ত নিল নিজে যাবে। হাজার হলেও খালাতো ভাই, সমস্যা তো নেই। যেমন ভাবা ঠিক তেমন কাজ। কোনো এক শুক্রবার বিকেলে এনামুল সীমার বাসায় গিয়ে উপস্থিত, সাথে সেই ফল আর দোকান থেকে কিনে আনা মিষ্টির প্যাকেট। সীমা মনে মনে খুশি হইল যে খালাতো ভাই বেড়াতে এসেছে, কারণ ওর মনে তো আর কুটিলতা নেই। ভাইকে অনেক আদর করে খাওয়ালো নিজের হাতে রান্না করে। অমন মধুর হাতের রান্না এনামুল খেয়ে মনে মনে বলল, আর মাত্র কয়েকটা দিন এই এমন রান্না প্রতিদিন আমি নিজে খাবো, শুধু আমি। এমন ভেবে মনে মনে একটা ক্রূর হাসি হাসল সে। নিজে নিজেকে বলল, ভিলেনের পাঠে এনামুল মন তো চায় না।
সপ্তাহখানেকের মাথায় এনামুল জানতে পারল সীমা আর জহির দুজনেই হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এর মধ্যে সীমার অবস্থা করুণ। ডাক্তার বলেছে নাকি নাক দিয়ে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছে এবং প্রায় ব্লিডিং হচ্ছে, তাই রক্ত স্বল্পতা দেখা দিয়েছে। এত কিছুর পরেও ডাক্তার হিসাব মেলাতে পারছে না যে কিভাবে এটা হচ্ছে। শারীরিক তো কোনো সমস্যায় চোখে পড়ছে না, তাছাড়া সীমার নাকেও কোনো ফাটল নেই, চেকআপেও কোনো কিছু ধরা পড়েনি, এক্সরে করা হয়েছে, তারপর সবকিছু ঠিকঠাক। ঠিক এমন সময় কেবিন থেকে সীমার চিৎকার আসলো। সীমা চিৎকার শুনে সবাই কেবিনে ছুটে গেল। দেখলো সীমার নাক দিয়ে আবারও অস্বাভাবিকভাবে রক্ত ঝরছে। রক্ত কোনোভাবেই বন্ধ করার উপায় না দেখে ইমার্জেন্সি রক্তের জন্য অর্ডার দেওয়া হলো ব্লাড ব্যাংকে। কিন্তু এইদিকে জহির সুস্থ হয়ে ওঠে একদিনেই, আর এনামুল এসব খবর শুনেই চলে যায় তান্ত্রিকের কাছে। তান্ত্রিক তো রীতিমতো অবাক। কি হলো? এমন তো হবার কথা নয়। সাথে সাথে রুমে গেল, বাইরে এলো শুকনো মুখ নিয়ে। তান্ত্রিক বলল, জনাব, একটা বড় ধরনের ভুল করে ফেলেছি। আমি বান মারার ফল দিয়ে ফেলেছি যাতে করে রক্তক্ষরণ হয়ে মারা যায়, তবে তা শুধু মহিলাদের উপরেই কাজ করবে। এই কথা শুনে ইনামুলের রীতিমতো মাথা নষ্ট হয়ে গেল। সে উম্মাদের মতো তান্ত্রিককে মারা শুরু করে দিল, মারতে লাগলো আর বলতে লাগলো, তুই জানিস আমি সীমাকে কতটা ভালোবাসি, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, ছোট থেকে ভালোবাসি। আমি তো চেয়েছিলাম ওকে নিজের করে পেতে, আর তুই কিনা ওকে মেরে ফেলার জাদু করলি। হাও মাও করে কাঁদতে লাগলো এনামুল। কিছুক্ষণ পর তান্ত্রিকের জোড়াজড়িতে শান্ত হয়ে গেল রীতিমতো। এখন যদি সীমাকে সুস্থ না করে তুলিস তাহলে তোকে বেরিয়ে ফেলবো। তান্ত্রিক বলে, ঠিক আছে, আমি কালকের ভেতরেই কিছু একটা করবার চেষ্টা করছি। এনামুল এমন কথা শুনে বলল, কাল কি রে? আজ করবি, এক্ষুনি করবি। তোকে ভরসা নাই, আমি তোর প্রতিটা সেকেন্ডে তোর সাথে থাকবো। আমি জানি তুই এখন পালিয়ে যাওয়ার ফন্দি করছিস, কিন্তু কি ভেবেছিস আমি কিচ্ছু বুঝি না? কি করবি এখন বল? রুবেল তান্ত্রিক ভয় মেশানো কণ্ঠে বলে উঠল, এখন আমার গরুর কাছে যেতে হবে। তোর গরু কোথায় থাকে? চট্টগ্রামের এক পাহাড়ি এলাকায়। ঠিক আছে, এখনই যাব। ব্যাগ গোছা। সবকিছু গুছিয়ে প্রথমে একটা বেসরকারি ফ্লাইটের অফিসে খোঁজ নিল সন্ধ্যায় কোনো ফ্লাইট আছে কিনা। সৌভাগ্যবশত একটা ফ্লাইট পেয়েও যায়। এদিকে সীমার অবস্থা খুব খারাপ। শরীরের এক দিক দিয়ে রক্ত প্রবেশ করছে, অন্য দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। এই খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। বিভিন্ন চ্যানেল আর সংবাদপত্রের সাংবাদিক এসে নিউজ কভার করার চেষ্টাও করে, যদিও পারে না। তান্ত্রিক আর এনামুল সন্ধ্যার ফ্লাইটের রাতেই চট্টগ্রাম পৌঁছে যায়। কুয়াশার জন্য ফ্লাইট দেরি করে। এরপর একটা গাড়ি ভাড়া করে দুর্গম সেই পাহাড়ি এলাকায় যায় ওরা। রাত তখন আনুমানিক 12টা হবে। ওখানে পৌঁছানোর পর তান্ত্রিক তার গরুর বাড়িতে প্রবেশ করে, কিন্তু এনামুল আর গাড়ির ড্রাইভারকে একটু দূরে মেইন রোডের কাছে দাঁড় করিয়ে রাখে। তান্ত্রিক যেন পালিয়ে না যেতে পারে, তাই ওর কাছ থেকে ওর মোবাইল ফোন, মানিব্যাগ যা কিছু ছিল সব কিছু নিয়ে নেয়। যদিও সে ঘন্টাখানেকের ভেতরেই ফিরে আসে, হাতে একটা পানির বোতল নিয়ে, শুধু, আর কিচ্ছু নয়। হাঁপাতে হাঁপাতে বলল, ভাই, এটা পানি না, পানির মতো দেখালো এটা অন্য কিছু। শরীর থেকে সব রক্ত বের হয়ে যাবার আগেই সীমাকে এই পানি পান করাতেই হবে আপনাকে। কি শুনে খুব আশ্চর্য লাগছে, তাই না? মনে হচ্ছে কাল্পনিক কোনো ঘটনা বলছি। না, এটা কিন্তু বাস্তব ঘটনা, বিশ্বাস করুন আর নাই করুন। আলিফ লাইলা টাইপের হলেও ঠিক এর ব্যতিক্রম কিছু ঘটেনি, বা আমি কিছু বানিয়েও লিখছি না। পরবর্তীতে পুলিশি তদন্তে সব কিছু বেরিয়ে আসে, কিন্তু সীমা আর সীমার পরিবারের কথা চিন্তা করে সেই সময় পুলিশ এসপি মিডিয়া বা পত্র পত্রিকাকে এসবের কাছে ঘেঁষতে দেয়নি। এরপর বাকিটুকু আসলে অনেক বেশি কষ্টদায়ক। তান্ত্রিক আর এনামুল ফিরে আসতে আসতে সীমা মারা যায়। তান্ত্রিক গুরুর সেই পানি নিয়ে ওরা যখন পরদিন বিকালের ফ্লাইটে শহরে পৌঁছায়, সীমার লাশ ততক্ষণ গোরস্থানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। সীমার মৃত্যুর খবর শুনে এনামুল রীতিমতো নিশ্চুপ হয়ে যায়। সে আসলে সীমাকে আপন করে পাওয়ার জন্য শয়তানের কাছে নিজেকে সঁপে দিয়েছিল, আর তারই ফল সে মর্মে মর্মে উপলব্ধি করতে পারছিল। বিমান থেকে নামার পর সেই তান্ত্রিক উধাও হয়ে যায়, আর এনামুল বাড়ি ফিরে আসে। নিজের বাড়িতে নয়, সীমার বাড়িতে। হঠাৎ করে উঠে ভ্রান্তের মতো ঢুকে কাঁদতে থাকে আর চিল্লা পাল্লা করে বলতে থাকে তার কৃতকর্মের কথা। সীমার স্বামী জহির আর সীমার বাবা এসে এনামুলকে ইচ্ছা মতো মারতে আরম্ভ করে, কিন্তু বাড়ির অন্য লোকজন তাদেরকে শান্ত করে। এনামুল একটা সময় অজ্ঞান হয়ে পড়ে থাকে মেঝেতে। পরিশেষে যে ঘটনাটা ঘটে সেটা আরো বেদনাদায়ক। পরদিন বিকালে
এনামুলকেও সাদা কাফন পরিয়ে কবর দেয়া হয়। তবে সেখানে পুলিশ সংখ্যা অনেক বেশি ছিল। এনামুল আসলে রাতেই অজ্ঞান হয়ে যায়নি। পোস্টমর্টেম রিপোর্টে দেখা গিয়েছিল সে বেশ আগেই বিষ খেয়েছিল। মনে হয় সীমার মৃত্যুর খবর শোনার পরেই সে এমনটা ঘটিয়েছে। আর সেই বিষ সে আগে কিনে রেখেছিল সীমার অসুস্থ হয়ে যাবার কথা শুনে। এই ঘটনাটা সীমার স্বামী জহিরের কাছ থেকে শোনা। জহির আজও বিয়ে করেনি, করবেও না কোনোদিন। সে সীমার ভালোবাসা আর বিয়ের পরের ওই কয়েকদিনের স্মৃতি আঁকড়ে বেঁচে থাকতে চায়। মাঝে 3টা জীবন বিপন্ন হয়ে গেল। এক কালো জাদুর প্রভাবে 3টা পরিবার রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়ে গেল। 2টা জীবন নিঃশেষ হয়ে কবরে মিশে গেছে। মাঝখানে সেই জাদুকর আজও লাপাত্তা। কেউ কোনোদিন তার খবর জানতে পারেনি। এনামুলের সেই বন্ধু জহিরকে ভেতরের এমন খবরগুলো বলেছিল, সাথে ক্ষমাও চাটিয়ে এসেছিল। জহির ক্ষমা করে দিয়েছে। অনুরোধ করব, সবাইকে অনুরোধ করব, কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক থেকে দূরে থাকুন। আর যে সকল মুসলমান ব্ল্যাক ম্যাজিক নিয়ে সায়েন্টিফিক ব্যাখ্যা খোঁজেন, বিশ্বাস করতে চান না, তাদেরকে বলছি কোরআন শরীফ ঘেটে দেখার জন্য। সীমা আজ প্রায় 10 বছর হলো মারা গিয়েছে। সবাই ওর জন্য দোয়া করবেন, সীমা যেন ভালো থাকে ও পারে। এই ছিল ঘটনা জেফরি ভাই। অবশ্যই বলছি এটা একটা কালেক্টেড ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে প্লিজ আমাকে জানাবেন। আমি মাহফুজ, অবশ্যই ময়মনসিংহ থেকে এর আগেও ঘটনা পাঠিয়েছিলাম। আশা করছি এই ঘটনাটি আপনার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। ও মাই গড, আমি একই সাথে বলবো এটা আসলে অনেক বেশি হৃদয় বিদারক ছিল এবং একই সাথে অনেক বেশি ভয়ঙ্কর ছিল। আপনি যেখান থেকে কালেক্ট করেন না কেন, যে লিখেছে বা যে জিনিসটা জানিয়েছে এটা আসলেই অনেক বেশি, আমার কাছে অনেক বেশি বেদনাদায়ক লেগেছে। ও মাই গড। সো আপনারা যারা যারা শুনছেন এই ঘটনাটা বা শুনেছেন, আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানতে চাই। বিকজ এত ভয়ঙ্কর বা এতটা যেটাকে বলে মর্মান্তিক করুণ পরিণতি কেউ চাই না। আমরা চাই যে ব্ল্যাক ম্যাজিকের ঘটনাগুলো শুনে সবাই ভয় পাক, এখান থেকে দূরে সরে যাক। আমাদের কোনো নেগেটিভ কোনো ইচ্ছা নাই যে আমরা এটা মানুষের কাছে ইন্সপায়ার করবো। আমরা কালো জাদুর ঘটনা ঘন ঘন চালাচ্ছি বা প্রকাশ করছি এই জন্য যেন যারা কালো জাদু নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড হন তারা এর পরিণতি শুনে সেখান থেকে যেন বেরিয়ে আসেন। আমি চাই না যে আর কোনো মানুষ ক্ষতিকর হোক বা কোনো মানুষের ক্ষতি হোক। দ্যাটস ওয়াই আমাদের ভৌতিক কথা প্রোগ্রামে এই উদ্যোগটা নিয়েছে। আমরা সবসময় চেষ্টা করব এটা এভাবে করে আমাদের ভৌতিক কথা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমরা দেরি করব না, আমরা চলে যাব আমাদের নেক্সট ঘটনা। আমাদের আরেকটা ইন্টারেস্টিং ভয়ঙ্কর ঘটনা আপনাদেরকে শেয়ার করবো। আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। চলে যাচ্ছি আরেকটি নতুন ঘটনায়। 10 বছর আগের কথা। আমি তখন পড়াশোনার জন্য কলকাতার উপকণ্ঠে একটি মেসে থাকতাম। একদিন কলেজ থেকে ফিরে এসে বিশ্রাম নিচ্ছি, এমন সময় ফোনটা বেজে উঠল। দেখলাম মা ফোন করেছে। ফোনটা ধরে বললাম, হ্যাঁ মা বলো। তুই বাসায় আসছিস কবে? মা জিজ্ঞেস করলো। আমি বললাম, কাল আসবো মা, আমি খুব ক্লান্ত এখন, এই মাত্র কলেজ থেকে ফিরলাম। মা বললেন, কাল বাড়িতে পুজো মনে আছে তো? না সেটা ভুলে গেছিস? পুজো তো কাল, তবে আজকে কি করবো এসে? পুজোর আগে অনেক কাজ থাকে, তোর বাবা একাই তার অনেক কাজ সামলাতে পারবে না, তুই থাকলে ওনার ভালো লাগবে। তাছাড়া ঠাকুর মশাইয়ের কাল খুব তাড়া আছে, উনি বলে দিয়েছেন সকাল 9টার মধ্যে পুজোটা করে চলে যাবেন। এই ঠাকুর মশাই হলেন রত্ন চট্টোপাধ্যায়। এককালে তান্ত্রিক হওয়ার জন্য অনেক জায়গায় ঘুরিয়ে বেড়েছেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত সংসার জীবনের আকর্ষণের কাছে হার মেনে বর্তমানে পুজো এবং জ্যোতির্বিদ্যা নিয়ে ব্যস্ত তিনি। মা শেষে বললেন, আমি আর কোনো কথা শুনতে চাই না, তুই আজকে আসবি। আমি আর কথা বাড়ালাম না, বললাম আচ্ছা আসছি। তখনও বুঝতে পারিনি কোনো ভয়াবহ বিপদ আমার জন্য অপেক্ষা করছে। সেটা জানা থাকলে কোনো মতেই সেদিন বাড়ি যেতাম না। এই অবেলায় কোনো গাড়ি পাওয়া যাবে না, তাছাড়া আকাশে মেঘ ঘন কালো হয়ে আসছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে। তাই আর দেরি না করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। মোটে 15 কিলোমিটার পথ। মাঝখানে গঙ্গা পার হয়ে নৌকা বের হতে হয়, নৌকায় করে। নৌকা থেকে নেমে খুব জোরে সাইকেল চালানো শুরু করলাম। মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। গ্রামে ঢোকার রাস্তায় একটা বড় শ্মশান পড়ে। এককালে এই শ্মশানের খুব বদনাম ছিল। জায়গাটা নাকি একটা সময় ভূত প্রেতের আড্ডা ছিল। যত সব মিথ্যেবাদী বজ্রুক অন্ধবিশ্বাসের দল এই শ্মশানের কাছে আসতেই শুরু হলো
প্রবল বৃষ্টিপাত। তাড়াতাড়ি শ্মশানের পাশে একটা গাছের নিচে দাঁড়িয়ে পড়লাম। বৃষ্টির সাথে সাথে অন্ধকার চারিদিকে ঘিরে ফেলল। বৃষ্টির সাথে সাথে অন্ধকারটাও চারিদিকে ঘিরে ফেললো। এক নাগারে বৃষ্টি পড়ছে, থামার কোনো নাম গন্ধ কিচ্ছু নেই। মাঝে মাঝে মনে হতে লাগলো মেঘ দেবতা বুঝি সংসারের সমস্ত ক্রোধ আমার উপর বর্ষণ করেছেন। কিছুক্ষণ পর দেখলাম একটা লোক খালি গায়ে শ্মশান ঘাটে ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টির জন্য ঠিক চিনতে পারলাম না। মনে হলো লোকটা আর কেউ নয়, আমাদের গ্রামের রামলাল। আমি তাকে গলা খাকিয়ে বললাম, আরে রামলাল মশাই, বৃষ্টিতে ভিজছেন কেন? এখানে এসে গাছের নিচে দাঁড়াও। রামলাল কোনো জবাব দিল না। এক মনে সে খুঁজছে, কি যেন খুঁজছে। শ্মশানের পুরানো চিতাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে। একটা দেখে হয়ে গেলে আরেকটা, তারপর আবার আরেকটা, আবার আরেকটা। গায়ের লোম ক্ষণে ক্ষণে খাড়া হয়ে যাচ্ছে আমার। ঠিক বুঝতে পারলাম না এর জন্য কে দায়ী, ভয় নাকি ঠান্ডা নাকি বাতাস। মাঝে মাঝে মনে হচ্ছে এই বুঝি শ্মশানের মাটি ফেলে একটা কঙ্কালের হাত বেরিয়ে এসে আমার পাটা টেনে ধরবে। আশঙ্কাটা ক্রমেই বেড়েই চলেছে। এমন সময় পাশে কেউ থাকলে মনে হয় কিছুটা সাহস পাওয়া যেত। রামলাল, ও রামলাল, ওখানে কি করছো? এখানে এসো দেখি। রামলাল আবারও নিরুত্তর। আমার মনে হলো মানুষটা মনে হয় পাগল হয়ে গেছে। তা না হলে এত বড় করে ডাকার পরও কেন শুনতে পাবে না? আবার তাকে নিরীক্ষণ করা শুরু করলাম। এরপর রামলাল একটা সদ্য পুরানো চিতার পাশে এসে দাঁড়িয়ে গেল। এখনো চিতা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, আর সে আর নড়ল না সেখান থেকে। মনে হলো যা খুঁজছিল সে সেটা পেয়ে গেছে। রামলাল একটা চিতার পাশে বসে আধপোড়া কাঠগুলো হাতে নিয়ে সরাতে লাগলো। সর্বনাশ! আমি মনে মনে প্রমোদ করলাম, এই কি কাণ্ড! অন্য কেউ দেখলে তো রীতিমতো আস্ত রাখবে না। পাগল বলে তো সবাই তাকে ছেড়ে যাবে না। রামলাল, থামো, থামো বলছি। পাগলটা দেখে সত্যি সত্যি পাগল হয়ে গেছে। ওকে যেভাবেই হোক থামাতেই হবে, তা না হলে আজ এক চরম কাণ্ড বাঁধিয়ে ফেলতে পারে। তার চারিদিকে হেঁটে গিয়ে তাকে ঝাঁকানোর জন্য একটা পিঠে হাত রাখলাম, কিন্তু এ কি, তার শরীর একেবারে বরফের মতো ঠান্ডা। তৎক্ষণাৎ হাত সরিয়ে নিলাম, দুপা পিছিয়ে এলাম। পিছে হাত দেওয়ার সাথে সাথে রামলাল থেমে গেল। মুখ দিয়ে একটা গো গো শব্দ হতে শুরু করলো। এসব কি করছো? আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? আমার প্রশ্নের জবাব না দিয়ে সে ধীরে ধীরে উঠে আমার দিকে ঘুরে দাঁড়ালো। এ তো রামলাল নয়। প্রথমে খেয়াল করিনি, কিন্তু তার মুখের দিকে তাকিয়ে আমি রীতিমতো আটকে উঠলাম। দেখলাম লোকটার চোখের জায়গাটায় দুটো কালো গর্ত। সেই গর্তের গভীরে চলছে দুটো সাদা আলো। আমি পিছনে ফুটতে শুরু করলাম রীতিমতো। লোকটা আমার দিকে এগোতে শুরু করলো। আমি গতি বাড়িয়ে দিলাম, সেও গতি বাড়িয়ে দিল। এরপর সোজা দৌড়ানো শুরু করলাম। আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রাণপণে দৌড়াচ্ছি। বামে ডানে পিছনে সব দিকে দৌড়াচ্ছি। কোনো এক অলৌকিক শক্তির সাহায্যে প্রতিবার সে আমার সামনেই চলে আসছে। এত কিছুর মধ্যে একটা বিষয় লক্ষ্য করলাম, সে আমার পাশে পাশে দৌড়াচ্ছে, আবার কখনো সামনে বা পেছনে চলে আসছে। কিন্তু আমি তাকে স্পর্শ করতে পারছি না। কোনো এক অজানা শক্তি তাকে বিরত করছিল আমাকে স্পর্শ করা থেকে। এইভাবে সে কতক্ষণ আমাকে তাড়া করেছে বলতে পারবো না, কিন্তু কিছুক্ষণ পরে শুনতে পারলাম রাস্তা থেকে কে যেন আমাকে ডাকছে, সুরেশ, এই সুরেশ। বৃষ্টির জন্য কোথাও আটকে গেছি কিনা দেখার জন্য হয়তো কেউ আমাকে খুঁজতে বেরিয়েছে। রাস্তায় দেখি বাবা দাঁড়িয়ে আছেন। আমি এবার ওনার দিকে দৌড়ানো শুরু করলাম, কিন্তু দৌড়ে পালাবো কোথায়? মানুষ হলে তো তাকে ঝেড়ে ফেলবো, কিন্তু সে তো অন্য কিছু। এবার সে আমার সামনে দাঁড়িয়ে এক বিরাট কালো মূর্তি ধারণ করলো। প্রায় 20 ফিট হবে। মানুষ নয়, এক বিরাট আকারের প্রেত, যার চোখ দুটো সাদা আগুনের শিখা জ্বলছে। এরপর আমার জ্ঞান ধরে রাখা সম্ভব হলো না। আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরল পরদিন সকাল 9টায়। ততক্ষণে ঠাকুর মশাই বাড়ির পুজো সেরে ফেলেছেন। চোখ খুলে দেখলাম বাড়ির সবাই আমাকে চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের দেখে বুঝতে পারলাম কাল জ্ঞান হারানোর পর তারাই আমাকে শ্মশান ঘাট থেকে তুলে বাড়িতে নিয়ে আসে। নীরবতা ভেঙে বাবাই প্রথম জিজ্ঞেস করলেন, কাল তুই শ্মশানে ওভাবে ছুটে বেড়াচ্ছিলি কেন? আর কি হয়েছিল? তুই হঠাৎ কি দেখে অজ্ঞান হয়ে গেলি? আমি কিছু বলার আগে মা কড়া ধমকে সুরে বলে উঠলেন, সবার আগে তুই বল, শ্মশানে গিয়েছিলি কেন? তুই কি জানিস না সেই পবিত্র শ্মশানে এক অপবিত্র অপদেবতা বাস করে? রতন ঠাকুর তখনও বাড়িতে ছিলেন। তিনি কালী পুজোর প্রসাদের জন্য অপেক্ষা করছিলেন। সবাইকে থামিয়ে রতন ঠাকুর আমাকে বললেন, শোনো, এভাবে কিছু বোঝা যাবে না। সুরেশ, এক কাজ করো, কাল ঠিক কি কি হয়েছিল তা বলবো আমাকে। আমি পুরো ঘটনাটা খুলে বললাম। সব কথা শুনে মা কান্নাকাটি শুরু করে দিল। বলল, আর কোনো দিন শ্মশানের রাস্তা দিয়ে বাড়ি আসবি না, আমি বলে রাখলাম। সমস্ত ঘটনা শুনে ঠাকুর মশাই বললেন, খুব জোর যে বেঁচে গিয়েছো সুরেশ। গত রাতে তুমি এক দুষ্টু প্রেতাত্মার পাল্লায় পড়েছিলে। এক ধরনের দুষ্টু প্রেত আছে যারা নির্জন স্থানে কাউকে পেলে
তার সামনে কোনো ঘটনার অলৌকিক মায়াজাল সৃষ্টি করে সেই সব সত্যি মনে করায়, আর ওই মায়াজালের ফাঁদে পা দিলেই কিন্তু বিপদ। তারপর সুযোগ বুঝে তাদের ঘাড় মোটকে নিজের দলের সদস্য সংখ্যা বৃদ্ধি করে। তুমি ওই গাছের নিচে দাঁড়ানো মাত্রই সে এমন এক অলৌকিক মায়াজাল সৃষ্টি করেছিল যেটাকে তুমি দূর থেকে একজনকে সত্যি বলে মনে করেছিলে। আসল কথা হচ্ছে, গতকাল শ্মশানে কাউকেই পোড়ানো হয়নি, সবই অলৌকিক মায়া ছিল। তোমাকে তাদের দলে টেনে আনার জন্যই কিন্তু এমনটা ঘটিয়েছিল, কিন্তু তার উদ্দেশ্য সফল হয়নি। যতদূর মনে হয় নির্জন স্থান দেখে সে ওই বট গাছটায় আস্তানা গেড়েছে। আমি বলে উঠলাম, কিন্তু ঠাকুর মশাই, তার মায়া যদি এতটাই ভয়ঙ্কর হবে তাহলে সে আমাকে স্পর্শ করতে পারেনি কেন? ঠাকুর মশাই আমার হাতে বাঁধা একটা লাল সুতোর দিকে আঙ্গুল দেখিয়ে বলল, গত বছর কালী পুজোর পর এই সুতোটা তোমার মা তোমার হাতে বেঁধে দিয়েছিল। এই পবিত্র সুতোর জেরেই সে প্রেতাত্মা তোমার এক চুলও স্পর্শ করতে পারেনি। এই সুতো কোনো সাধারণ সুতো নয়, ভগবানের আশীর্বাদ প্রাপ্ত এক রক্ষা কবচ, যা তোমার মা গত বছর কালী পুজোর সময় বাড়ির বট গাছের সামনে এক মন্দিরের পুজো দিয়ে আশীর্বাদ হিসেবে প্রাপ্ত হয়েছিলেন। তারপর থেকে সেই সুতো তোমাকে অনাহত বিপদ থেকে তোমাকে রক্ষা করেছে, যা তুমি টেরও পাওনি। মা বলে উঠল, দেখলি বাবা, আমি বলেছিলাম না, এই শুধু হাতে বাঁধা থাকলে কেউ তোকে কোনো দিন অনিষ্ট করতে পারবে না, প্রতিবারই তোকে জোর করে পড়াতে হয়। মা অনুরাগের সুরে বলে উঠল কথাগুলো। ঠাকুর মশাই বললেন, কিন্তু যদি তুমি প্রেতাত্মাকে নিজে স্পর্শ করো তখন তো তার ক্ষমতা অনেকখানি কমে যাওয়ার কথা। তার আসল রূপটা ধীরে ধীরে তোমার সামনে উন্মোচন হওয়া শুরু হয়। তুমি শুধু তার চোখের সাদা গর্ত দেখেছিলে, কিন্তু আরো কিছুক্ষণ ওভাবে তার দিকে তাকিয়ে থাকলে দেখতে পেতে একটা আস্ত কঙ্কাল তোমার সামনে দাঁড়িয়ে আছে। মায়াজাল ভেঙে যাওয়ার পর কোনো উপায় না দেখে সে তোমার তাড়া করা শুরু করে, চেষ্টা করে যেন কোনো প্রকারে তোমার হাত থেকে দৌড়াতে গিয়ে সুতোটা খুলে পড়ে, আর যেটা হলেই তোমার চরম সর্বনাশ হতো। কিন্তু কথায় আছে না, রাখে হরি মারে কে। তোমার মায়ের ভগবানের প্রতি অসীম বিশ্বাস ও অগাধ ভক্তি আর কালী মায়ের আশীর্বাদের জন্য তুমি বেঁচে গেছো সুরেশ। বাবা বললেন, ঠাকুর মশাই, আমি তো এখানে উপস্থিত ছিলাম, কিন্তু সে প্রেতাত্মাকে আমি দেখতে পেলাম না কেন? সুরেশ তো আমার সামনে অজ্ঞান হয়ে গেছিল। আসলে সেই ক্ষমতাশীল প্রেতাত্মাই ওই গাছের উপরে ছিল। তার মায়াজালের জন্য সুরেশ তাকে নিজের সামনে দেখে। তাছাড়া সে শুধু সুরেশের উপরেই মায়া সৃষ্টি করেছিল, ভাবতে পারেনি এই ঝড়ের সময় অন্য কেউ তাকে বাঁচাতে আসবে। ঠাকুর মশাই বাবাকে উত্তর দিলেন। রতন ঠাকুরের কথা শুনে মা বলল, দাদা, আপনি এত কিছু জানলেন কি করে? রতন ঠাকুর তখন বললেন, এক সময় এসব বিষয় নিয়ে প্রচুর চর্চা করেছি। ইচ্ছে ছিল অনেক বড় তান্ত্রিক হওয়ার, কিন্তু শেষ পর্যন্ত আর ধৈর্য ধরে রাখতে পারিনি। সংসারের টান যে অনেক বড় টান। একেবারে যে ব্যর্থ হয়েছিলাম তা নয়, কিছু শক্তি তো পেয়েছি, কিন্তু এইসব তো আর সবাইকে বলা যায় না। প্রসাদ গ্রহণ ও খাওয়া দাওয়ার পর বাবা ঠাকুর মশাইকে বললেন, আচ্ছা দাদা, এই প্রেতাত্মার তো একটা বিহিত হওয়া দরকার। তা না হলে গাছের নিচে কেউকে পেলে তো প্রাণ নাশ করবে। এই বিপদ থেকে বাঁচার কোনো উপায় আছে কি? উপায় একটা আছে, এবং তা এখনই করতে হবে। মাকে উদ্দেশ্য করে তিনি আবার বললেন, একটা পাত্রে কালীমার পুজো করা পবিত্র জল এনে দাও বৌমা। মা সাথে সাথে ঠাকুর মশাইকে পুজোর জন্য জল এনে দিল। এতেই কাজ হবে। এই বলে তিনি শ্মশানের উদ্দেশ্যে রওনা হলেন। আমরাও তার সঙ্গে চললাম। এতক্ষণ গ্রামের অনেকেই ঘটনাটা জেনে গিয়েছিল, তাই তারাও আমাদের সঙ্গে হাঁটতে শুরু করলো। পথে মন্দিরের পূজারীর সাথে দেখা হলো। ঠাকুর মশাই তাকে পুরো ঘটনাটা বলে দিলেন। সব শুনে পূজারী আমাদের সাথে সেই শ্মশানের দিকে যেতে লাগলেন। সেই ভিড়ের মধ্যে আমি রামলালকে দেখলাম। তাকে দেখে আমার সারা শরীর আবারও কাঁটা দিয়ে উঠল। ইচ্ছে হলো মাথায় 2-4টা গাঁট্টা মারি। তারপর ভাবলাম, কালকের ঘটনার জন্য তো ওর কোনো দোষ নেই, তাই তাকে গাঁট্টা মারার কথাটা মন থেকে ফেলে দিলাম। আমরা সবাই সেই বটগাছের নিচে এসে উপস্থিত হলাম। এরপর ঠাকুর মশাই বটগাছ থেকে একটা প্রেত তাড়ানোর ব্যবস্থা শুরু করলেন। রতন ঠাকুরের সাথে আমরা সবাই শ্মশানের সেই বটগাছটার কাছে এসে উপস্থিত হলাম। রাস্তার এক পাশে শ্মশান আর অপর পাশে একটা বড় পুকুর। বাইরে থেকে দেখে মনে হচ্ছে গাছটা আর 5টা গাছের মতো, কিন্তু আমরা জানি যে এই গাছে লুকিয়ে আছে অদৃশ্য বিভীষিকা, এক ভয়ঙ্কর মায়াবী প্রেতাত্মা, যার মায়াজাল ভেদ করা যে কোনো সাধারণ মানুষের জন্য দুঃসাধ্য ব্যাপার। ঠাকুর মশাই প্রথমে বটগাছটাকে ভালোভাবে নিরীক্ষণ করলেন। তিনি কি বুঝলেন সেটা তিনিই জানেন ভালো করে। এরপর তিনি মাটি থেকে একটা বড় কাঠি নিয়ে পাত্রের মধ্যে ডুবিয়ে তা থেকে কিছুটা জল আমার গায়ে ছিটিয়ে দিয়ে বললেন, সুরেশ, এখানে উপস্থিত সব মানুষের গায়ে তাড়াতাড়ি এই মন্ত্রপুত স্থানের জল ছিটিয়ে দাও। আমি সবার গায়ে স্নানের জল ছিটিয়ে দিয়ে পাত্রটা ঠাকুর মশাইকে দিলাম। তারপর তিনি বটগাছের চারিদিকে জল দিয়ে একটা বিশাল বড় বৃত্ত তৈরি করলেন। আমি জিজ্ঞাসা করলাম, এটা কি করছেন?
ঠাকুরমশাই, আপনি কি করছেন? এটার নাম চক্রবদ্ধ ক্রিয়া। এর কাজ যথাসময় বুঝতে পারবে। তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন, সবাই শোনো, আমি যতক্ষণ না বলবো এই গাছের কাছে কেউ আসবে না, বুঝলে? তারপর তিনি যা করলেন তা দেখে রীতিমতো সবাই ভয় শুকিয়ে গেল, একেবারে আমচুর হয়ে গেল। পাত্র থেকে বেশ কিছুটা জল নিয়ে তিনি বটগাছে ছিটিয়ে দিলেন। প্রথমে বটগাছের দু একটা ডাল নড়ে উঠল, তারপর ক্রমে ক্রমে গোটা গাছটায় জোরে জোরে দুলতে শুরু করলো। মনে হলো যেন এই মাত্র কারো ঘুম ভাঙলো। এরপরে শুনতে পেলাম একটা গভীর ও কর্কশ গলা বলে উঠল, কে রে, কার এত বড় সাহস আমার ঘুম ভাঙায়? এই অসময় কার মরার বাসনা জেগেছে? দেব এখনই সবার ঘাটটা মোটকে। ঠাকুর মশাই দেখি দিব্যি দাঁড়িয়ে আছেন, তার চোখে মুখে কোনো রকম ভয় নেই। তিনি ঠান্ডা গলায় বললেন, আমি তোর ঘুম ভাঙিয়েছি রে শয়তান প্রেত। তোর কি বাঁচার ইচ্ছা আছে নাকি মরে যাওয়ার ইচ্ছা আছে? এত বড় সাহস তোর যে আমার ঘুম ভাঙিয়ে দিলি? বুড়ো বয়সে কি ভীমরতি হয়েছে পণ্ডিত? অদৃশ্য প্রেতাত্মা বলে উঠত, বাবারে শয়তান, তুই প্রেত সিদ্ধ করে রতন ঠাকুরকে ভয় দেখাস? এক সময় তোর মতো হাজার হাজার প্রেতাত্মা মাঝখানে বসে শ্মশান ভূমিতে আমি তন্ত্র সাধনা করেছি। দাঁড়া, দেখাচ্ছি আমি কে। এই বলে তিনি পাত্র থেকে কিছুটা স্নানের জল হাতে নিয়ে বটগাছের সেই ডালে ছুঁড়ে মারলেন। সঙ্গে সঙ্গে গাছ থেকে একটা আর্তনাদ ভেসে আসলো। দেখলাম গাছের সেই ডাল একটা মানুষের আকৃতির আগুন জ্বলছে। বুঝলাম ঠাকুরের মন্ত্র খুব ভালোভাবেই কাজ করছে। বাছাধন, এবার বুঝবি কার সাথে পাঙ্গা নিয়েছিস তুই। গাছে বসে আমার উপর মায়াজাল সৃষ্টি করেছিলি না আমাকে মারার জন্য? নে, এবার তুই পুরে ছাই হয়ে যা। আমি মনে মনে এসব ভাবছি আর প্রেতাত্মাকে গালাগালি দিচ্ছি। ঠিক এমন সময় দেখি পাগলা রামলাল পুকুর থেকে এক বালতি জল নিয়ে বটগাছের দিকে এগুচ্ছে। আমি তাকে থামিয়ে কড়া সুরে বললাম, কোথায় যাচ্ছ রামলাল? আমার ধমকে রীতিমতো থতমত খেয়ে গেল। রামলাল বলল, আগুন নেভাতে দাদা। আমি বললাম, কেন? সেই মানুষ হত্যক প্রেতাত্মার প্রতি তোমার এত দরদ কিসের শুনি? রামলাল বলল, বাবারে, প্রেতাত্মা আগুনে পড়ে যাবে না, তখন আমার সঙ্গে কে বন্ধুত্ব করবে আর কে খেলবে? আমি বললাম, তোমার বুঝি কোনো বন্ধু নেই? রামলাল কাঁদো কাঁদো হয়ে বলে উঠল, না জানো সুরেশদা, আমার সাথে কেউ খেলে না, সবাই আমাকে পাগল বলে খেপায়। আচ্ছা সুরেশদা, আমি কি সত্যি পাগল? রামলালের কথা শুনে সত্যি খুবই মায়া হচ্ছিল মানুষটার জন্য। তাকে বললাম, না তুমি পাগল নও। আর কে বলেছে তোমার কোনো বন্ধু নেই? তার হাত ধরে বললাম, আজ থেকে আমি তোমার বন্ধু। তোমার যখন খেলতে ইচ্ছা করবে তুমি আমার কাছে চলে আসবে, আমরা দুজন মিলে যা খুশি খেলবো, কেমন? রামলাল বলল, তুমি তো শহরে থাকো, আমার সঙ্গে কখন খেলবে? আমি বললাম, যখন বাড়িতে থাকবো তখন আমার সঙ্গে খেলবে। তাছাড়া আমি সবাইকে বলে দেব তারা যেন তোমার সঙ্গে খেলে। এবার ঠিক আছে তো? রামলাল বলল, কি মজা, সবাই আমার সঙ্গে খেলবে, সবাই আমার বন্ধু হবে। আমি বললাম, এবার জলের বালতিটা নিচে রেখে দাও, শুনলে ঠাকুরমশাই অনেক রাগ করবে। যে ব্যক্তি সেই প্রেতাত্মার কাছে যাবে সে তার ঘাড় মোটকে মেরে ফেলবে, তখন তুমি কার সাথে খেলবে? আমার কথা শুনে রামলাল ভয়ে বালতিটা রীতিমতো ফেলে দিল, পেছনে ফিরে দাঁড়ালো আর বলল, ওরে বাপরে বাপ, বাঁচাও আমাকে, ওরে বাপরে বাপ, বাঁচাও, প্রেতাত্মা যে আমাকে মেরে ফেলবে। প্রেতাত্মার গায়ে আগুন লেগেই আছে, সঙ্গে তার কান ফাটা তীব্র আর্তনাদ। সেই ঠাকুর মশাই বলল, এবার তুই মরবি। এরপর দেখি সে প্রেতাত্মা যে ডালে দাঁড়িয়েছিল সেই ডালটা হঠাৎ করে ডুলতে শুরু করলো। মনে হলো কেউ যেন লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দেখলাম মানুষের আকৃতি সেই আগুনটা লাফ দিয়েছে এবং সেই লাফ দিয়েছে চক্রাবদ্ধ। চারিদিকে একটা চঙের মতো আগুনের প্রাচীর তৈরি হলো এবং তা মাটি থেকে আকাশ পর্যন্ত ঢেকে গেল। সে লাফ দিয়ে ঠাকুর মশাইয়ের কাছে আসতে পারেনি, আর তার কারণ হলো ঠাকুর মশাই তৈরি অদৃশ্য চক্রাবদ্ধ কবচ, যেটা পার হবার ক্ষমতা সেই প্রেতাত্মার নেই। তিনি আগেই বুঝেছিলেন যে প্রেতাত্মা তার উপরে আক্রমণ করতে পারে এবং সেজন্য তিনি প্রথমেই তার প্রতিকার করে রেখেছিলেন। চক্রাবদ্ধ স্পর্শ করা মাত্রই প্রেতাত্মার শরীরে লেগে থাকা আগুন দ্বিগুণ উৎসাহে জ্বলতে লাগলো এবং সাথে সাথে তার আর্তনাদ দ্বিগুণ হয়ে গেল। এবার প্রেতাত্মার গলার আওয়াজ কিছুটা নরম হলো। সে হাত জোর করে ঠাকুর মশাইকে বলল, দোহাই তোমার পুরুত, আমাকে ছেড়ে দাও, আমাকে মুক্ত করে দাও, এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। আমি জানতাম তুই আমার উপর আক্রমণ করবি, আর সেজন্য আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম। স্বর্গ মধ্য পাতাল তুই যেখানে যাবি এই আগুন প্রাচীর থেকে কোনো দিন বেরোতে পারবি না, বললেন রতন ঠাকুর। তিনি আবার বললেন, তোকে ছেড়ে দিলে তুই আবার ফিরে আসবি, আবার মানুষকে মায়াজাল সৃষ্টি করে তাদের কষ্ট দিবি, তাদের উপর আক্রমণ করবি। আমি তোকে এবার আর ছাড়বো না।
দোহাই লাগে আপনার, আমি কথা দিচ্ছি এই শ্মশান ভূমি ছেড়ে চলে যাব, এমনকি এই গ্রাম আর এই জগৎ ছেড়ে চলে যাব আর ভবিষ্যতে কোনো দিন আসবো না, কোনো মানুষকে হত্যা করব না। আমি প্রতিশ্রুতি দিলাম, দোহাই এবার আমাকে ছেড়ে দাও, আমি আর পারছি না এই যন্ত্রণা নিতে। কাকুতি মিনতি করে বলল সেই প্রেতাত্মা, কথাটা যেন মনে থাকে, কিন্তু তুই এখান থেকে চলে গিয়েছিস সেটা প্রমাণ করবি কিভাবে? রতন ঠাকুর বললেন, যাবার সময় আমি এই পুকুরের জল দুভাগ করে দিয়ে যাব, বলল সেই প্রেতাত্মা। তারপর ঠাকুর মশাই পাত্র থেকে কিছুটা স্নান জল নিয়ে মন্ত্র পড়ে সেই জ্বলন্ত আগুনের উপরে প্রাচীরের মধ্যে নিক্ষেপ করলেন। মন্ত্রপাঠ করা জল পড়ার সাথে সাথে চক্রাবদ্ধ সম্পূর্ণরূপে আকাশে মিলিয়ে গেল। ঠিক সাথে সাথে দেখলাম এক অগ্নিমূর্তি দৌড়িয়ে যাচ্ছে, পুকুরে ঝাঁপ দিল এবং মুহূর্তের মধ্যে পুকুরের জলটাকে দুভাগ করে দিয়ে অপর প্রান্ত দিয়ে মিলিয়ে গেল। ঠাকুর মশাই আমরা সবাইকে বললেন, সবাই নিশ্চিন্ত মনে বাড়ি যেতে পারো, আর কোনো ভয় নেই, সেই প্রেতটা চলে গেছে, আর কোনো দিন এখানে আসবে না। গ্রামের সবাই চিন্তা মুক্ত হয়ে যে যার বাড়িতে চলে গেলেন। এরপর আমি আর আমার দু একজন বন্ধু মাঝে মাঝে রতন ঠাকুরের বাড়ি যেতাম। তিনি তার জীবনের নানান অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতেন। এমন একদিন তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠাকুর মশাই, প্রেতাত্মা কি আবার ফিরে আসতে পারে? তিনি বলেন, না, সে আর ফিরে আসবে না। আমি মন্তপুরে শ্মশান ভূমি আর ওই গ্রামের প্রবেশ চিরকাল বন্ধ করে দিয়েছি। তবে হ্যাঁ, তার মধ্যে যদি প্রতিশোধ স্পৃহা তৈরি হয়, তবে সে নিজে না এসে অন্য কাউকে দূত হিসেবে ঠিকই পাঠাতে পারে। অন্য কে মানে? মানেটা ঠিক বুঝলাম না ঠাকুরমশাই, আমি জিজ্ঞেস করলাম। আমার প্রশ্নের উত্তরে ঠাকুরমশাই বললেন, প্রেতাত্মা তো আর দুনিয়ার একমাত্র প্রেত নয়, দুনিয়াতে আরো অনেক প্রেত আছে, সাতচন্নি, পিশাচ, জিন, সব কিছু আছে। সেই প্রেতের এমন কোনো অনুচর থাকতে পারে তো পারে না? প্রতিশোধ স্পৃহা খুবই ভয়ঙ্কর, আর সেটা মানুষের মধ্যে যেমন আছে ঠিক ঠিক প্রেত জীবদের মধ্যেও আছে। তারা সংসারের সব ধর্ম ত্যাগ করতে পারেনি বলেই তারা প্রেতের স্থান পেয়েছে। আমি চমকে উঠে ওনাকে বললাম, আপনি গ্রামবাসীদের ভালো করার জন্য নিজের উপরে এত বড় বিপদ ডেকে আনলেন। যখন বিপদ আসবে তখন দেখা যাবে, অনেক বেলা হয়ে গেল, এখন তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, নয়তো তোমার মা আবার দুশ্চিন্তা করা শুরু করবে, ঠাকুরমশাই বলে উঠলেন। ঠাকুরমশাইকে বিদায় জানিয়ে আমি বাড়ি চলে এলাম। এরপর থেকে আর কোনোদিন কোনো বিপদ ঘটেনি গ্রামবাসীর সাথে। এই ছিল ঘটনা। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আশা করছি ঘটনাটি যারা যারা শুনেছেন তাদের কাছেও ইন্টারেস্টিং মনে হচ্ছে। খুব ইন্টারেস্টিং একটা স্টোরি ছিল আমার কাছে মনে হচ্ছে। এরকম স্টোরি আপনাদের কাছে থাকলেও কিন্তু আপনারা পাঠিয়ে দিতে পারেন। খুব মজা লেগেছে আমার কাছে, খুবই ইন্টারেস্টিং লেগেছে। ভয়ের গল্প ভয়ের মতো করে শুনলে আসলে অনেক ভালো লাগে। আমরা আজকে অনেকগুলো ইন্টারেস্টিং স্টোরি শুনলাম এবং সবচেয়ে আনন্দের সাথে জানাতে চাই আজকে আরেকটা বড় ঘটনা আমরা পেয়েছি। আমাদের সালাম ভাইয়ের প্রথম ঘটনা শেয়ার করা হয়েছিল ভৌতিক কথায়, সালাম ভাইয়ের সেকেন্ড ঘটনাও শেয়ার করা হয়েছিল। তারই ধারাবাহিক কথায় সালাম ভাই নিজে একবার পজেস্ট হয়েছিলেন এবং তিনি গত এপিসোডেই আমাদেরকে বলেছিলেন যে তিনিও একটা সময় পজেস্ট হয়েছিলেন। সেই ঘটনাটা তিনি লিখে পাঠিয়েছেন। আমি খুব আনন্দের সাথে বলতে চাই থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ সালাম ভাই, এত জোস একটা ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। আজকের ঘটনাটা আমার কাছে ভালো লেগেছে, আশা করছি আপনাদের সবারও ভালো লাগবে। আমরা চলে যাচ্ছি সালাম ভাইয়ের নতুন ঘটনায় এবং ঘটনাটি তিনি যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই গুছিয়ে বলার চেষ্টা করছি। চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভয়ঙ্করভাবে ভালো আছেন। জিফি ভাইয়া, ইতিমধ্যে আমি টানা 2টি ঘটনা পাঠিয়েছি। এই তৃতীয় ঘটনাটি আজকে নিজের পজেস্ট হওয়ার ঘটনা বর্ণনা দেবার চেষ্টা করব। আবার বলছি, লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গুছিয়ে লেখার অভ্যাস আমার কোনো কালেই ছিল না। ভৌতিক কথার সাথে আছে সত্যি অসাধারণ ভঙ্গিতে পুরনো স্মৃতিতে জমে থাকা ঘটনার জীবন্ত রূপ দান করেন আপনি। বলে রাখি ভাইয়া, আমি একজন প্রবাসী। সময় স্বল্পতার কারণে ঘটনার পুরো লেখাটা লিখতে পারিনি। আপনি আপনার মতো করে সিলেক্ট করে অবশ্যই নেক্সট এপিসোডের জন্য তার আগের দিন আমাকে বলবেন, আমি বাকি অংশ পাঠিয়ে দিব। আমি সরাসরি আমার জীবনের কালো অধ্যায় থেকে আল্লাহর রহমতে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘটনায় যাচ্ছি। সবে ক্লাস 7-এ ওঠার পর নিজেকে ডানা মেলে পাখির মতো মনে হচ্ছিল। ক্লাস 6 ক্লাসের গণ্ডি পেরিয়ে ছাড়িয়ে যখন 7-এ পা রাখলাম, মা বলেছিল, রেজাল্ট ভালো করতে পারলে তোর স্বপ্ন পূরণ করে দেব, অর্থাৎ মা আমাকে সাইকেল কিনে দেবে। মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি, বড় প্রত্যাশা মানায় না ছোট একটা স্বপ্ন। আমার স্বপ্নটা ছিল নিজের একটা সাইকেল। নিজের গ্রামে স্কুল থাকা সত্ত্বেও 1.5 কিলোমিটার দূরে স্বনামধন্য একটা স্কুলে ভর্তি হলাম।
প্রতিদিন যাওয়া আসায় প্রায় 3 কিলোমিটার পায়ে হেঁটে যাওয়া একদমই পছন্দ হতো না আমার। স্বপ্ন ছিল একটা সাইকেল দেব। মায়ের মুখের স্বপ্ন পূরণের আশ্বাস পেয়ে নিজের সবটুকু দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করলাম। ফলাফল অনেক ভালো পেলাম। মা নিজের কথা রাখলেন, আমাকে একটা হিরো স্প্লেন্ডার সাইকেল কিনে দিলেন। মনটা বেশ উড়ু উড়ু তখন। আসলে আমার পাশের গ্রামের স্কুলে ভর্তি হওয়ার পিছনে আরেকটা কারণ ছিল। সেই স্কুলে আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড পড়তো। যতটা আমি তাকে পছন্দ করতাম তার থেকে বেশি পছন্দ ছিলাম আমি তার। ঘটনায় বেস্ট ফ্রেন্ড জড়িয়ে আছে বলে তাকে টেনে নিয়ে আসলাম লেখার মাঝে। আশা করি ঘটনা শুনলে প্রিয় লিসনার জেফরি ভাইয়া বুঝতে পারবেন। আমার বেস্ট ফ্রেন্ডের নাম আমিন। যাই হোক, প্রতিদিন স্কুলে যেতাম ঠিকই, কিন্তু যেদিন ক্লাস করার ইচ্ছা থাকতো না, হোমওয়ার্ক করতে ভুলে যেতাম, সেদিন স্কুলের সামনে মামার দর্জির দোকানে বই খাতা রেখে 2 বন্ধু মিলে ঘুরতে চলে যেতাম, যেখানে মন চাইতো সেখানে। ঠিক স্কুল ছুটি হবার আগ মুহূর্তে ফিরে এসে বই খাতা নিয়ে আবারও বাসায় চলে আসি। তবে প্রতি বৃহস্পতিবারে আমাদের গন্তব্য থাকতো মহস্তানগড়। অনেকে এই মহস্তানগড় চিনে থাকবেন। আমাদের স্কুল থেকে মহস্তানগড় মাত্র 14 থেকে 15 কিলোমিটার হবে। মহস্তানগড় যাওয়া আমাদের রুটিন হয়ে গেল একটা সময়। প্রতি বৃহস্পতিবার মহস্তানগড় ঘুরে আসার সময় সেখানকার বিখ্যাত কটকটি নিয়ে ফেরার পথে রাস্তার পাশে নির্দিষ্ট একটা জায়গায় বসে দুজনে কটকটি খেয়ে রেস্ট নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতাম। আসলে নির্দিষ্ট জায়গাতে প্রতিদিন বসার কারণ হলো সেখানে অনেক পুরনো কূপ খনন করা ছিল। কূপটির পাশে বিশাল আয়তনে একটা জাম গাছ ছিল। সেখানকার পানি সব সময় অনেক বেশি ঠান্ডা ছিল। আমি নির্দিষ্ট জায়গার নাম সঙ্গতর কারণে বলতে পারছি না, কারণ আগে এই জায়গায় অনেক পুরনো ভাঙা একটা মসজিদ ছিল, যার চারিপাশে বাউন্ডারি ইটগুলো মাটিতে থুবড়ে পড়ে বহুদিনের স্মৃতি বয়ে যাচ্ছে। কিন্তু গ্রাম থেকে 1 কিলোমিটার দূরে হবার কারণে এখানে কেউ নামাজ পড়তে আসতো না। বলতে পারেন মাঠের মধ্যে পরিত্যক্ত একটা ধ্বংসস্তূপ হয়ে গিয়েছিল। বলে রাখি, সেখানে একটা পানির কূপ বা কুয়া ছিল। বর্তমানে সেখানে মাদ্রাসা স্থাপন করেছেন। আশা করি অত্র অঞ্চলের কোনো মানুষ ঘটনা শুনে এই মুহূর্তে চিনতে পারবেন ঘটনাটা। আশা করি অত্র অঞ্চলের কোনো মানুষ ঘটনাটা শুনে এই মুহূর্তে চিনলে এতক্ষণে জায়গাটা চিনে ফেলেছেন। আজকের ঘটনার সঙ্গে জড়িত এই জায়গা তাই কিছুটা বিবরণ দিয়ে গেলাম, যাতে লিসেনার এবং জেফরি ভাইয়া খুব ভালোভাবে আমার ঘটনাটা ভিজুয়ালাইজ করতে পারেন। ঘটনার দিন বেলা 12টা নাগাদ আমি আর আমার বন্ধু আমিন পূর্বের ন্যায় মহস্থান ঘরে ঘুরে আসার সময় সেই কাঙ্ক্ষিত প্রবৃত্তি জাম গাছের নিচে বসে কটকটে খাচ্ছিলাম। খাবার মাঝে আমিন বলল তার ওয়াশরুমে যাবার প্রয়োজন। আগে বলেছিলাম গ্রাম থেকে এই জায়গাটা প্রায় 1 কিলোমিটার মাঠের মধ্যে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। ভনিতা ছাড়াই আমিন চলে গেল বাউন্ডারি ইট টপকে ওই পাড়ের জমিতে। আমি উক্ত গাছের নিচেই বসে গুনগুন করে গান গাচ্ছিলাম। পাশাপাশি কূপ থেকে পানি উঠানোর জন্য পাশে রাখা বন্যাটির গলায় দড়ি বাঁধলাম। আসলে এখানে রেগুলার মানুষ আসে না, মাঝে মধ্যে জমিতে কাজ করা মানুষ এখান থেকে পানি পান করতে আসেন, অথবা কেউ কখনো নামাজ পড়বে বলে উক্ত কূপটির পানি দিয়ে উজু করেন। আসুন ঘটনায় আসে এবার। আমি বদনার দড়ি বাঁধতে বাঁধতে নিজের অজান্তে আনমনা হয়ে এদিক সেদিক তাকাচ্ছিলাম। হঠাৎ একটা জায়গায় আমার চোখ আটকে গেল। দেখলাম মসজিদের ভাঙা ইটের উপরে একটা মেয়ে বসে আছে। একটু না অনেকটাই অবাক হলাম। একটু আগেও আমি আর আমিন অনেক হাসি তামাশা করছিলাম। এখানে ধারের কাছে তো দূরের কথা, আধা কিলোমিটারের মধ্যে কোনো প্রাণী দেখলাম না। হুট করে একটা মেয়ে কোন গ্রহ থেকে নেমে আসলো। ভালো করে তাকিয়ে বুঝলাম মেয়েটা একটু পর নিজের হাতে ওড়না দিয়ে চোখ বুঝতে অসুবিধা হলো না যে মেয়েটি কান্না করছে। আমি কৌতূহলী হয়ে সামনে পা বাড়ালাম, উদ্দেশ্য মেয়েটির কান্নার কারণ উন্মোচন করব। কিছুটা ইতস্তত ভঙ্গিতে হাঁটতে হাঁটতে মেয়েটার ডান পাশে গিয়ে বললাম, তুমি কাঁদছো কেন? মেয়েটি ভূত দেখার মতো রীতিমতো চমকে উঠলো। এতটাই বেশি নড়ে চড়ে বসলো যে আমার শরীরটাও কিছুটা ঝাঁকি দিয়ে উঠলো। আবারও বললাম, তুমি কাঁদছো কেন? মেয়েটি কিছু না বলে একে বেঁকে হেঁটে যেতে লাগলো বাউন্ডারির ধ্বংসস্তূপের মধ্য দিয়ে। আমি পেছন থেকে তাকে কয়েকবার ডাকলাম, কিন্তু মেয়েটা না বললো কথা, না একবার পেছনে তাকালো। আমি আবারও ডাকতে যাব এমন সময় ঘাড়ে হাত পড়লো। আমি চমকে উঠলাম, দেখি আমিন চলে এসেছে। আমাকে জিজ্ঞেস করলো, কার সাথে কথা বলছিস? কি ছিল এখানে? বললাম, তেমন কিছু না, একটা মেয়ে বসে কান্না করছিল, তাই এগিয়ে আসলাম। আমিন কিছুটা অবাক হয়ে বলল, কই মেয়ে তো দেখলাম না। বললাম, চলে গেছে, এদিক দিয়ে হয়তো মাঠে নিয়ে বাড়ি চলে যাবে। আমিন বলল, আজ নতুন, আসলে নাকি এখানে জানি না, পেছনে এগুলো এখনো যথেষ্ট শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে। একটা মেয়ে কি করে সেখান দিয়ে যাবে
চল তো দেখি। তখনই হঠাৎ করে মনে হলো, আরে তাই তো, পেছনের দেয়ালটা তো এখনো বেশ ভালোভাবে শক্তভাবে দাঁড়িয়ে আছে। তড়িৎ গতিতে দুজনে ভেতরের দিকে গেলাম। কোথায় মেয়েটা মিলিয়ে গেল। সত্যি সেখানে কেউ ছিল না। আমিন হাসাহাসি করতে লাগলো আমাকে নিয়ে। কটকটে খেয়ে নেশা হয়েছে তোমার, রোদে পুড়ে গেছে চোখ, ভুল ভাল দেখছো, উল্টা পাল্টা বলতে লাগলো সে। তবে অবশ্য আমি কটকটি টাকার বাজি রেখে বলতে পারি, আমি যা দেখেছিলাম এক বিন্দু মাত্র ভুল ছিল না। কিন্তু জলজন্ত একটা মেয়ে কোথায় উধাও হয়ে গেল সেটাই বুঝতে পারলাম না। মনে শতাধিক প্রশ্ন নিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম আমরা। রাস্তায় আমিন অনেক কিছু বলল, কিন্তু আমার মন সেখানে পড়ে আছে এখনো মেয়েটার দিকে। কে ছিল মেয়েটা, কোথায় হারিয়ে গেল? সেদিনের অতিরিক্ত ভাবনা হয়তোবা আমার জন্য ভালো ছিল না, কিন্তু যা দেখলাম নিজে কৌতূহলী মনটা না ভেবে সব ভুলে থাকবে সেইটা মানতে নারাজ আমার মস্তিষ্ক। মনে অনেক প্রশ্ন নিয়ে বাড়ি ফিরলাম। মা দেখে বললেন, কিরে তুই এমন উদাস হয়ে আছিস কেন? আমি কিছু বললাম না, সোজা রুমে গিয়ে বই খাতা রেখে শুয়ে পড়লাম। অনেকক্ষণ ধরে ভাবছিলাম, মেয়েটিকে ভুলতে পারছি না। জলজন্ত একটা মেয়ে কোথায় গেল? আমার কান তো আর মিথ্যা শুনে নাই, আমার চোখ তো আর মিথ্যা দেখে নাই। আমি সত্যি একটা মেয়ে দেখেছি। মেয়েটা নিজের পায়ে মসজিদের ভাঙা ইটের পাশ কেটে কোথায় যেন চলে গেল। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেলাম বুঝতে পারিনি। স্বপ্ন দেখলাম মেয়েটাকে। মেয়েটা কেঁদে কেঁদে বলছে, আমার অনেক কষ্ট, আমার কেউ নেই, বাবা মা মারা গেছেন, 7 দিন হলো। কথাটা শুনে ভিতরটা মোচড় দিয়ে আসলো। কারণ 1 বছর আগে নিজের বাবা পৃথিবীর সকল মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছেন। আমি কিছু খেতে পারি না, আমার কেউ নেই আমার পৃথিবীতে বোঝার জন্য। আমি কিছু খেতে পারি না, আমার কেউ নেই, আমি পৃথিবীর বোঝা, আমি মরে যাব। এত বড় দুনিয়াতে আমাকে ভালোবাসার মতো কেউ নেই বলে মেয়েটি কান্না করছিল। হঠাৎ দেখলাম মেয়েটি ওড়না অথবা শাড়ি জাতীয় কিছু একটা সেই কূপের পাশের জাম গাছ তার ডালে ঝুলিয়ে নিল। আমি বাঁচতে চাই না, আমি মরে যেতে চাই, আমাকে কেউ ভালোবাসে না বলে সাথে সাথে টাঙানো ফাঁসিতে ঝুলে পড়ল। ঘটনার আকস্মিকতায় আমি রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। কি করবো বুঝে উঠতে পারছি না। আমি স্বপ্নের মধ্যেই মেয়েটির পা উপরের দিকে তুলে ধরে তাকে বাঁচানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছিল না। মেয়েটির গলায় ওড়না জাতীয় সেই কাপড়টি যেন একটা ফাঁদের মতো আটকে আছে। আমি তাকে বলছি, পাগলামি করো না প্লিজ, নেমে এসো, নেমে এসো, দেখো। আমি তাকে বলছি, পাগলামি করো না প্লিজ, নিচে নেমে এসো, দেখো আমার কষ্ট হচ্ছে, মনে হচ্ছে পায়ের পাতা থেকে মাটিটা সরে যাচ্ছে, জলদি তুমি ফাঁসিটা খুলে ফেলো। মেয়েটা বলল, আমাকে কেউ ভালোবাসে না, আমি বেঁচে থেকে কি করব? আমাকে মরতে দাও। আমি কি করব বুঝতে পারলাম না, আমি কি করব বুঝতে পারলাম না। আরে কে বলছে তোমাকে কেউ ভালোবাসে না? আমি ভালোবাসি তোমায়, আমি তোমার সব কষ্ট দূর করে দেব। আমার মুখ দিয়ে নিজের অজান্তে বেরিয়ে এলো এই কথাগুলো। তখনই 1 সেকেন্ডেরও কম সময়ের বিবর্তনে মেয়েটি একদম আমার সামনে লাফ দিয়ে নেমে আসলো। কেন জানো আমি সম্মোহিত হয়ে মেয়েটার দিকে তাকিয়ে থাকলাম, কান্না করে দিলাম রীতিমতো। তখনই আমার ঘুম ভেঙে গেল মায়ের ডাকে। ঘুম ভাঙার পর মা বলল, কি হয়েছে তোর? খাওয়া নাই দাওয়া নাই, কি হয়েছে তোর? গোসলও তো করছিস না, এমন ঘুম দিলি, এখন আবার ঘুমের ভেতরে এভাবে ঘুমান দিচ্ছিস কেন? আমি বললাম, তেমন কিছু না, ফুটবল খেলে এসেছি তাই ক্লান্ত লাগছে। মা একটু আধটু কথা শোনাতে শোনাতে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে আসলে মেয়েটিকে আমার খুবই ভালো লেগেছিল ততক্ষণে। আমার স্বপ্নটা মনে হচ্ছিল একদম বাস্তব এবং হাতে তখন সেই মেয়েটার গন্ধ লেগেছিল। আমি দৌড়ে মার কাছে গিয়ে বললাম, মা তুমি আমার শরীর থেকে কোনো কি সুগন্ধি পাচ্ছ? মা রেগে গিয়ে বললেন, পাচ্ছি, ঘামের দুর্গন্ধ, যা এখান থেকে গোসল করতে যা। বল খেলে এসে আবার বলছে সুগন্ধি বেরোচ্ছে। আমার অবাক হওয়ার পালা এখান থেকে শুরু। মা সুগন্ধি পেল না, এটা কি করে সম্ভব? আমি তখন স্পষ্ট নাকি সুগন্ধি পাচ্ছি। আমি দ্রুত সাইকেল বের করে আমিনের বাসায় গেলাম। গিয়ে দেখি আমিন গান শুনছে। সামনে দাঁড়িয়ে বললাম, নতুন পারফিউম নিলাম, দেখতে কেমন লাগছে? ভূত দেখার মতো আমিন আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুই কনফার্ম পাগল হয়ে গেছিস? সর্বকালের অন্যতম সেরা বন্ধু আমার পাগল হয়ে গেছে বলে ঠাট্টা তামাশা করছে আমিন। বুঝলাম আমিন একটু টের পায়নি, নয়তো অবশ্যই ভালো খারাপ কিছু বলতো। এইরকম জবাব আশা করি নাই তার কাছ থেকে। কি করব বুঝতে পারছি না, মাথায় নতুন প্রশ্ন ঘোরপাক করছে। তার মানে কি গন্ধটা শুধু আমি পাচ্ছি, বাকিরা পাচ্ছে না? এটা কি নিতান্তই আমার মনের কল্পনা নাকি অন্য কিছু? ভাবতে ভাবতে আমিনের বাসা থেকে বেরিয়ে আসলাম। আমিন পেছন থেকে কিছু একটা বলছিল, কিন্তু আমার কানে কোনোভাবেই সেটা আর যাচ্ছিল না। ফিরলাম নিজের বাসায়। আমি যে প্রবলেম ফেস করছি এটা কি করে বোঝাবো? কারণ মানুষ তো প্রমাণে বিশ্বাসী, আর আমার প্রবলেমের প্রমাণ আমার চোখ, নাক, আমার নিজের শরীর, সব আমার। তাই প্রমাণ করব কাউকে? রুমে ফিরে খাটে বসলাম। না, মনে শান্তি নেই। আবারও বের হলাম, উদ্দেশ্য সেই কাঙ্ক্ষিত স্থানে যাওয়া,
যেখান থেকে এসবের শুরু। প্রায় 20 থেকে 25 মিনিট সাইকেল চালিয়ে পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত স্থানে। সেখানে গিয়ে চারিদিকে খুঁজতে লাগলাম। বাড়িতে ভেতরে বাইরে কোথাও নেই। ভেবে নিলাম এটা নিতান্তই আমার মনের ভুল। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে অনেক জোরে সাইকেল চালানোর কারণে। পাশে থাকা বদনা নিয়ে কূপ থেকে পানি তুলে পান করলাম। এবার এখান থেকে যাওয়া প্রয়োজন। সাইকেলে উঠে প্যাডেল বাড়ালাম, সাইকেল নড়ছে না। এটা কি করে সম্ভব? এখানে তো ভালো একটা সাইকেল দাঁড় করিয়েছিলাম, তাহলে এটা কেমন করে সম্ভব? ভয় পেলাম অন্য কিছুর। ভয় লাগলো টাকা পয়সা কিচ্ছু নেই এখন। মনে মনে ভাবছি এখন সাইকেল ঠিক করব কিভাবে, আর ঠিক না করতে পারলে পায়ে হেঁটে যেতে হবে, তাও আবার সাইকেলটাও ঠেলে নিয়ে যেতে হবে। এমন সময় পিছনে একটা হাসির শব্দ শুনতে পাই আমি। সাথে সাথে গুজবাম হলো আমার। পেছনে তাকাতেই দেখি মেয়েটা দাঁড়িয়ে আছে। এতটা ভয় পেয়ে গেলাম যে সাইকেল নিয়ে হুমড়ি খেয়ে পড়ে যেতে নিলাম। মেয়েটি এতক্ষণ দু হাতে সাইকেলের ক্যারিয়ার ধরে দাঁড়িয়েছিল, সেজন্য সামনে যেতে পারছিলাম না। আমাকে অবাক করে দিয়ে আমার মনের কথাটা সে বলে দিল, সাইকেল ঠেলে যেতে হবে না, সাইকেল ঠিক আছে। আমি এমনি মজা করছিলাম। মেয়েটির কথা শুনে আমি রীতিমতো হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম, আমি এইটা মনে মনে ভাবছিলাম, তুমি কি করে জানলে? সে বলল, তোমার মুখ থেকেই বোঝা যাচ্ছে সবকিছু। এখন বলো, আমাকে রেখে চলে যাচ্ছিলে কেন? তুমি নাকি আমাকে ভালোবাসো, আমার কষ্ট দূর করবে, আর এখানে এসেই যে চলে যাচ্ছ। শান্ত গলায় মেয়েটি কথাগুলো বলল। আমি রীতিমতো অবাক হব নাকি কষ্ট পাবো কিছুই বুঝতে পারছিলাম না। ভয়ে মরে যাব নাকি বুঝলাম না। ভিতরে ভয় রীতিমতো মরিচা হয়ে গিয়েছে, কিন্তু মুখে সাহস দেখিয়ে বললাম, আপনি আমার স্বপ্নের কথা কি করে বুঝলেন? মেয়েটি অভিমানের ভঙ্গি করে বলল, তুমি আমাকে আপনি আপনি করে বলছো কেন? আমি বললাম, দেখো, আমি বুঝতে পারছি না তুমি কি করে সব জেনে ফেলেছো। মেয়েটি মৃদু স্বরে হেসে উঠল, বলল, বলবো, এক সময় বলবো। এখন চলো। জাম গাছের নিচে ইশারা করে বলল, ওইখানটাতে বসি। আমি অনুগত ছেলের মতো মেয়েটার পিছু পিছু গিয়ে বসলাম। তারপর আমাদের অনেক কথোপকথন হলো। জানলাম মেয়েটির নাম তিথি, তবে মিষ্টি নামে তাকে সবাই ডাকতো, কারণ সে মিষ্টি পছন্দ করতো অনেক। এক বাসায় প্রায় 2 ঘন্টা কথা বললাম। মাগরিবের আজান দিবে সময় হয়ে এসেছে। সেদিন এক বসায় প্রায় 2 ঘন্টা কথা বললাম। মাগরিবের আজান দেবে সময় হয়ে এসেছে দেখে তিথি বলল, তুমি এখন যাও, আমাকে বাড়ি ফিরতে হবে, পরে আবার কথা হবে। আমি বললাম, কবে কথা হবে? তোমাকে পাবো কোথায় বলো? তিথি বলল, তুমি আমাকে স্মরণ করলে আমি তোমার কাছে চলে আসবো। বললাম, তুমি কি ভূত নাকি? হ্যাঁ, গায়েবীভাবে চলে আসবে? তিথি খিলখিল করে হেসে উঠল আর বলল, এখানেই আমাদের দেখা হবে। আমি বললাম, যদি তোমাকে নাই পাই তখন কি হবে? সে বলল, মন থেকে আমাকে খুঁজতে এসো, আমি চলে আসব। এখন পর্যন্ত তিথি আমার কাছে একজন সাধারণ মেয়ে মানুষ, তবে আমার ভাবনাটা ভুল করে দেয় তিথি কিছুদিন পরে। ঘটনার 2 অর্ধেকের প্রথম অংশ লেখা হয়েছে জেফরি ভাইয়া। আপনি চাইলে এই পর্যন্ত লিসনারদের কাছে শেয়ার করতে পারেন। জানি না ঘটনাটা সিলেক্ট হবে কিনা। সিলেক্ট হলে বাকি অংশ অবশ্যই আপনাকে পাঠাবো। এই ছিল ঘটনা। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি ইন্টারেস্টিং ছিল, একই সাথে বলবো রোমান্টিক ছিল। বেসিক্যালি আমার এই ধরনের ঘটনা খুব ভালো লাগে। সালাম ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়ান্ডারফুল স্টোরি। আমি চাই যে পুরো ঘটনাটা আপনি আমাকে লিখে পাঠান, তাহলে হয়তো বা মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্যতা লাভ করবে আমার মনে হয়। যাই হোক, এই ছিল ঘটনা এখনকার মতো। সো আমরা নেক্সট স্টোরিতে চলে যাব। নেক্সট স্টোরিটা আরও ইন্টারেস্টিং একটা স্টোরি। আশা করছি এই ইন্টারেস্টিং স্টোরিটা আপনাদের অনেক ভালো লাগবে। সালাম ভাই, আপনাকে আবারও বলছি, পুরো ঘটনাটা লিখে পাঠালে মনে হয় বেশি ভালো হতো। হ্যাঁ, আমি চাই যে নেক্সট ঘটনাটা পুরোপুরি লিখে পাঠাবেন। যেটাই লিখে পাঠান না কেন, একবারে পুরোটাই লিখে পাঠাবেন। কারণ অর্ধেক শোনার পর মানুষের অর্ধেক শোনার যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু অনেক বেড়ে যায়, এবং আলটিমেটলি যেটা হয় যে যদি সময় মতো ঘটনাটা না পাই, তখন কিন্তু যেটা হয় যে প্রোগ্রামের যে ভাবভঙ্গি সেটা অনেকটাই কমে যেতে থাকে। এই জন্য একবারে পুরোটা পাঠানোর চেষ্টা করবেন। হ্যাঁ, সো যাই হোক, আমরা যেটা চেষ্টা করবো এখন সেটা হচ্ছে, আমি তখন অনেক ছোট, ক্লাস 4-এ পড়ি। স্কুল থেকে বাসায় ফিরে দেখি আমার রুমে পরীর মতো একটা মেয়ে বিছানায় বসে আছে। আমার অবাক চোখে তাকানো দেখে মা ডেকে বললেন, তোদের দূর সম্পর্কে ফুফাতো বোন আজ থেকে এখানেই থেকে পড়াশোনা করবে। আমি তো মহা খুশি। তো আমি বড় আপু আর ওই আপু এক রুমেই থাকতাম। এর কিছুদিন পর আমার আপুর বিয়ে হয়ে যায়। আমরা দুজন থাকতাম। তখন আমাদের টিভি ছিল না। আমরা 10টার মধ্যে শুয়ে পড়তাম। তো একদিন লেখাপড়া ও খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছি। মাঝরাতে হঠাৎ কেমন যেন একটা আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে দেখি আপুটা এলোমেলো চুলে বসে কি যেন কচকচ করে চিবাচ্ছে। আমি আপুকে ডাকলাম, আপু, অন্ধকারে কি চিবোচ্ছেন? আপু আমার দিকে একটু ঘুরে আবার চিবাতে লাগলো। ডিম লাইটের আলোয় ভালোভাবেই দেখতে পাচ্ছিলাম না। তো উঠে লাইট জ্বালিয়ে দেখি
আপু নিজের হাত নিজেই কচকচ করে চিবাচ্ছে আর হাত দিয়ে মুখ দিয়ে রক্ত বের হয়ে আসছে। এটা দেখে আমি খুব জোরে একটা চিৎকার দিই। চিৎকারটা শুনে আমার আব্বু আম্মু উঠে এসে দেখে আপু তখন নিজের হাত চিবোচ্ছে। তো আব্বু বুঝতে পারেন যে এটা কিসের কাজ, কারণ আব্বু একটু একটু জিন সম্পর্কে ধারণা রাখতেন। তো আব্বু আম্মুকে তেল পড়া আনতে বললেন, আমাকে আমার বড় 3 ভাইকে ডাকতে বলেন। তো আব্বু যখন তেল পড়া দিতে যাবেন তখনই আপুটা আব্বুর দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, ভালো হবে না বলে দিচ্ছি, আমি যাব না। তুই যদি আমাকে এখান থেকে তাড়িয়ে দিস আমি আবার আসবো, আর তখন ওর আরো ক্ষতি হয়ে যাবে। খবরদার কাছে আসবি না। আব্বু আমার 3 ভাইকে আপুর 3 হাত পা শক্ত করে বিছানায় চেপে ধরতে বলে। নিজের একটা হাত চেপে ধরলেন আর আম্মুকে বললেন, তুই কানে 2 হাতের সাত আঙ্গুল দিয়ে তেল দিয়ে 1 মিনিট ধরে রাখতে। তো আম্মু যখনই তেল দিলেন আপু বিকট চিৎকার দিয়ে বললেন, খুব খারাপ হবে বলছি, খুব খারাপ হবে, আমি যাব না। আর কি শক্তি আপুর গায়ে, 4 জন মিলে আমরা ধরে রাখতে পারছিলাম না। তো এভাবে 1 মিনিট ধস্তাধস্তির পর আপু একদম শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। আর আব্বু তোমার একটা তাবিজ সেই দিন সূর্য উদয়ের সময় আপুকে পরিয়ে দিলেন। আমরা সারা রাত জেগে রইলাম। সকালে আপু উঠলে আব্বু জানতে চাইলেন কবে থেকে এই সমস্যা। তো আপু বললেন তিনি যখন খুব ছোট তখন মেহেদি হাতে নিয়ে দুপুরবেলা ঠিক আজানের সময় বাড়ির পাশে হলুদের খেতে যেয়ে বসে থাকে, কারণ তখন গরমকাল ছিল। তো সে প্রায় ওখানে হাওয়া খেতে যেত। হঠাৎ একটা গরম বাতাস এসে তার গায়ে লাগলো আর তার মনে হলো তার দেহটা খুব ভারী হয়ে এসেছে। তখন নাকি আপুর মনে হচ্ছিল কাঁধের উপর কে একজন বসে পড়েছে তার। এরপর আপু জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফিরে তখন প্রচণ্ড জ্বর আসে। উনার আব্বা হুজুর এনে ঝাড়ায়, তদবির দেয়। এতে সে সাময়িকভাবে সুস্থ হলেও কদিন পর আবারও সে সমস্যা ফিরে আসে, জিনটি ফিরে আসে। আর তখন সে এভাবে চুল ছিঁড়ে, হাত কামড়ায় ইত্যাদি ভয়ঙ্কর কাজ কারবার করে। তো আব্বু তদবির দেওয়ার পর আপুটি প্রায় 6 বছর আমাদের বাসায় ছিল। ওই 6 বছর আর কোনোদিন অপ্রিয় কোনো ভয়ঙ্কর ঘটনাটা ঘটেনি। তিনি বেশ সুস্থই ছিলেন, এখনও তিনি অনেক সুস্থ আছেন। এই ঘটনার পর তার সাথে আর কখনো এরকম ঘটনা ঘটেনি। এটা একদম সত্য একটা ঘটনা। এটা আমার নিজের সাথে ঘটেছে বা আমার নিজের চোখে একটা ঘটনা। আমি রায়হান চৌধুরী বলছি, মিরপুর থেকে, ঢাকার মিরপুর থেকে। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তো পড়ে শোনাবেন আপনার ভৌতিক কথা প্রোগ্রামে। হোয়াট এ ওয়ান্ডারফুল স্টোরি। আমি খুবই আনন্দের সাথে জানাতে চাই আপনাকে রায়হান ভাই যে আপনার ঘটনাটা সিলেক্ট হয়েছে এবং আপনার ঘটনা পড়েও শোনা হয়েছে। আমি চাই যে এইভাবেই আপনারা ঘটনা পাঠাবেন এবং ঘন ঘন ঘটনা পাঠাবেন। আপনারা যত আমাদের ঘটনা পাঠাবেন আমরা ততই আনন্দ সহকারে সেই ঘটনাগুলো আপনাদেরকে পড়ে শোনাতে পারবো। সো আজকের মতো চলে যাওয়ার সময় চলে এসেছে। আমরা একই সাথে বলতে চাই যে যারা যারা আমাদের সাথে কমিউনিকেশন করতে চান তারা কিন্তু আমাদের ভৌতিকস্টোরিজ@gmail.com থেকে এই ইমেলে ঘটনা পাঠিয়ে দিতে পারেন। আমাদের ঘটনা পাঠানোর সাথে সাথে অবশ্যই বলে দেবেন কোথা থেকে লিখছেন এবং কে বলছেন। এটা আমাদের জন্য খুব সুবিধা হয় পড়ে শোনানোর সময়। সো এই তো আজকের মতো এপিসোড শেষ করছি। নেক্সট এপিসোডে কালো জাদুর আরেকটা ভয়াবহ ঘটনা থাকবে এবং বিশাল বড় একটা কালো জাদুর ঘটনা থাকছে। নেক্সট এপিসোডটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আপনারা কিন্তু নেক্সট এপিসোড অবশ্যই শুনবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন নিজ নিজ দায়িত্বে। দ্যাটস ইট। আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে আপনার সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভৌতিক কথার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে। আসলে ওই যে আমি বলছিলাম না যে এক ভাই আপনার তার কাছে 54টা ভিডিও আছে, তিনি দিয়েছে ভাই, তার তো ফেক, বুঝছেন। মানে এই আপনার কি 2-3 দিন লাগায় ভিডিও দেখলাম, বুঝছেন। আসলে ওইখানে তো ভাই আপনিও একটু দেখেন, হ্যাঁ, রিয়েলটা পান কিনা। আর ওই যে যেটা নাম্বার দিয়েছিলেন ও আর ফোনও ধরে না, ওর সাথে আর কন্টাক্ট করতে পারি না। মেসেজ দিছি, মেসেজ ই করে না। ভাই যে অবস্থা, এই যে আপনার মানে সবাই মানে ফ্যাক্টটাই ধরাই দিতেছে, বুঝছেন, ফ্যাক্টটাই ধরাই দিতেছে। ভাই কি কম, তারপরও দেখি রিয়েলটা পাই কিনা। আর এই ফ্যাক্টটাই যদি আপনি বলেন তাহলে আমি ডাউনলোড দেয়া, মানে ডাউনলোড তো হইতেছে না, আমি আমার মোবাইলের ক্যামেরা দিয়া শুট কইরা, সময় লাগবে হয়তো একটু, তো তখন আমি আপনাকে এটা দিয়ে শুট করে দিতাম মোবাইলের ক্যামেরা দিয়া। তো আমাকে একটু জানেন আর রিয়েলটা দেখেন, কোনো খোঁজ খবর হয়নি। মানে আমি এই 2-3 দিন যাবত ভিডিও দেখলাম, বুঝছেন, মানে দেখে এতটুকু মানে বুঝতে পারলাম। এর জন্য আমি ভাবলাম আপনার সাথে ভিডিওটা শেয়ার করি। আর আমি একটা বিশেষ একটা নাম পাইছি, ভাই নামটা দেয়া
দেখে ইউটিউবে একটা চ্যানেল খুলবো। আর আপনার তো ভাই একটা এক্সপিরিয়েন্স আছে, আমাকে একটু আপনার থেকে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেন, যেন আসলে ইউটিউবটা বিষয়ে নামের নামটা কিভাবে সিলেক্ট করব। তারপরে আপনি তো এর আগে মানে আপনার তো চ্যানেল আছে, তারপরে কোন কোন জায়গার কিভাবে কিওয়ার্ড গুলা করতে হয়। আর সর্বোপরি একটা ভিডিও মানে একটা জিনিস ভালো লাগছে, ও বারবার বলছে মানে কোয়ালিটি ভালো দিতে হবে। এই জিনিসটা ভালো লাগছে আমার থেকে, এই বিষয়টা একটু বোঝার বিষয় আছে, কোয়ালিটি ভালো দিলে জিনিসটা ভালো হবে। তো আপনি সময় করে আমার একটু ভয়েসের অ্যান্সারটা দিয়েন। ও আচ্ছা ভাইজান, আসলে আমি তো জানি না বুঝছেন, আমি জানলাম আপনারা জানাইতাম। তারপরে ওই আপনার ওই ফ্রেন্ডে তারপর আপনি একটু জিজ্ঞেস করেন, আর আমি ইনশাল্লাহ যদি বাচ্চাতে আজকে রাত্রে এইটার বিষয়ে একটা ভিডিও দেখবো। আমি ওই যে বললাম না আপনারা, ওই যে একটা ভাই আমার 48-46টা ভিডিও দিছে, তো ওনার ভিডিওই আমি দেখতেছি। তো আজকে 5 নাম্বার ভিডিও দেখতেছি। তো আপনার কারেন্ট থাকে না, এই হচ্ছে সমস্যা, কারেন্ট জায়গা। তো আমি এর জন্য তাহলে আমি আজকে রাত্রে ঘুমানোর আগে ওইটা দেখবো। আর যদি আপনি ওই জিনিসটা শিখালান, আমারও একটু পরে শিখায়েন বুঝছেন। আপনার ওই ফ্রেন্ডে তাইলে দেখেন যে ওই ফ্রেন্ডে আপনার মানে মেসেজ দিলে রিপ্লাই করে কিনা। আর আমি যদি রাত্রে যদি জানি তাহলে আমি আপনাকে কালকে জানাবো ইনশাল্লাহ।